এত অভিযোগ কেন আপনাদের এই সরকারের বিরুদ্ধে? এত কিছু দিল আপনাদেরকে, এরপরও আপনারা খুশি না, তারপরও আপনারা চিৎকার চেঁচামেচি করেন, তারপরও নাকি ইনফ্লেশন। হিটলার হইলে বলতো গরিব মানুষ মেরে ফেলতে। বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। এখন এই জেলায় কত একর জমি আছে চিন্তা করেন, তাহলে ওই হিসাবে কিন্তু আমরা সবাই একটা ইউনিয়নের মালিক। তো গড়ে আমরা সবাইকে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম। এটা হচ্ছে বেনজির আহমেদের লুটপাটের সম্পত্তি। এসালামের টাকা চিন্তা করেন যে এসালাম 7টা-8টা ব্যাংকের মালিক, আমরা ভাগ করে নেই। তাহলে দেখেন আমরা কিন্তু ব্যাংকের মালিক না হলেও আমরা সবাই কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আজকে গড়ে। কারণ এদের এই 7টা-8টা ব্যাংকের কয়েক হাজার ব্রাঞ্চ আছে। তাহলে আমরা সবাই গড়ে পড়তায় বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে। মনকলা খান, কি আনন্দ আহারে, আকাশে বাতাসে আপনার সবাই টাকার মালিক হয়ে গেলাম, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম। সাইফুজ্জামান সাহেব ধরেন লন্ডনে 300 ফ্ল্যাটের মালিক হয়েছে। তো এখন আমরা তো এখানে যারা আছি, গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক। কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আমরা যারা পিছনে বসে আছি, গড়ে সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম। আপনারা এখন থেকে মন কলা খাবেন, প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন, আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিচ্ছেন, অনেক ধন্যবাদ, আল্লাহর শুক্রিয়া, আপনার জন্য আমরা এখন রেগুলার দোয়া করব। তো এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে, ঢাকাতে 70টা ফ্ল্যাট আছে, গাজীপুরে জমি আছে, রিসোর্ট আছে। এসালাম সাহেব গরিব ছিলেন, উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না। গত 15 বছর উনি মাত্র 7-8টা ব্যাংকের মালিক হয়েছেন। তাহলে ওনার জিডিপি গ্রোথ চিন্তা করেন, বেনজির আহমেদের গ্রোথ, জিডিপি গ্রোথ চিন্তা করেন, আমাদের দরবেশ বাবার জিডিপির গ্রোথ চিন্তা করেন। এখন পুঁজিপতিরা কি করে? সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে। ভাই ধরেন এই যে আপনারা, আমরা সবাই গরিব মানুষ, আমাদের সবার ইনকাম হলো 2 টাকা, আর হচ্ছে দরবেশের ইনকাম হলো মাসে 10 লাখ টাকা। তাহলে এখন আমরা সবাই লাখপতি হয়ে গেলাম না গড়ে? আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটোবেলায়। এই গড় পট্টায় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হবার ঘটনা আর কোথাও নাই। তাহলে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি, 1% হবে না জনগোষ্ঠীর, তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গত 15 বছরে। ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয়। আর কি চাওয়া আপনাদের? এত অভিযোগ কেন আপনাদের এই সরকারের বিরুদ্ধে? এত কিছু দিল আপনাদেরকে, এরপরও আপনারা খুশি না, তারপরও আপনারা চিৎকার চেঁচামেচি করেন, তারপরও নাকি ইনফ্লেশন। হিটলার হইলে বলতো গরিব মানুষ মেরে ফেলতে। হিটলার প্ল্যান করে সব গরিব মানুষ মেরে ফেলছিল, যে যারা আনপ্রোডাক্টিভ, যারা বেশি রেভিনিউ তৈরি করতে পারে না, পঙ্গু, প্রতিবন্ধী, জিপসি, এদেরকে মেরে ফেলো। এবং হিটলার লাখ লাখ মানুষ মেরে ফেলছে। তো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। আমরা এখনও কৃতজ্ঞ হীরক রানীর দেশে যে আমরা গরিব হওয়ার পরও ওনারা আমাদেরকে মারে নাই। দ্বিতীয় আমাদের অর্থনীতির মোটা দাগে সমস্যা কি? সেটা হচ্ছে ঋণ। সরকার ঋণ নিয়ে দেখবেন প্রচুর নাটক করে, মিথ্যা কথা বলে, দেখবেন যে ভাগ করে বলে, এই আভ্যন্তরীণ ঋণ, এই বিদেশি ঋণ, এই স্বল্পমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, এই রকম নাটক করে করে সংখ্যাগুলো বলে বলে প্রকৃত চিত্রটা আমাদের সামনে ফুটে ওঠে না যে রাষ্ট্র হিসাবে আমার কত টাকা ঋণ আছে। আমাদের ছোট্ট গবেষণাতে যেটা দেখেছি যে অর্থনীতিবিদরা অলরেডি বলেছে যে আমাদের বিদেশি ঋণ আছে $100 বিলিয়ন উপরে। $100 বিলিয়ন মানেটা কি? উচ্চ মূল্যের লুটপাটের যে পদ্মা সেতুটা সরকার করেছে, এইটা করতে $3 বিলিয়ন লেগেছে। এখন আপনি $100 বিলিয়ন মানে কি? আপনার 33টা উচ্চ মূল্যের লুটপাটের পদ্মা সেতুর টাকা শুধু বিদেশিরা আমার কাছে পাবে। কে কে পাবে? IMF পাবে, ওয়ার্ল্ড ব্যাংক পাবে, চায়না পাবে, ভারত পাবে, ADB পাবে, IDB পাবে, জাইকা পাবে, সাউথ কোরিয়া পাবে। এইরকম প্রচুর দেশ আমার কাছে এই টাকাগুলো পাবে। এবং এই টাকাটা কার টাকা? এই লোনটা কার নামে দিল? এই লোনটা কিন্তু আমার আপনার নামে নিয়েছে, এই গরিব মানুষগুলোর নামে কিন্তু এই ঋণটা নিয়েছে। আর আভ্যন্তরীণ ঋণ, সেটার সংখ্যা হচ্ছে প্রায় $180 বিলিয়ন। এখন আপনি হিসাব করে দেখেন যে 60টা পদ্মা সেতুর পরিমাণ টাকা হচ্ছে আভ্যন্তরীণ ঋণ। আভ্যন্তরীণ ঋণ মানে কি? আভ্যন্তরীণ ঋণ মানে হচ্ছে আমাদের ব্যাংকগুলো থেকে সরকার এই টাকা নিয়েছে। যেমন ধরেন এই অর্থ বছরে দেখলাম যে অলরেডি 1 লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে। এই জন্য দেখবেন এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ আসলে নেবে হচ্ছে যারা বিনিয়োগ করবে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা, মধ্যম মানের বিনিয়োগকারীরা,
তারা হচ্ছে মেইনলি ব্যাংক থেকে ঋণ নেবে, বড় বড় শিল্প মালিকরা নেবে, তারা ইন্ডাস্ট্রি করবে, এবং সেইটা নিলে হবে কি আপনার চাকরি তৈরি হবে। আমাদের যে গ্র্যাজুয়েটরা আছে, আমাদের যারা স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় কলেজে পাশ করে বেকার বসে আছে, এই মানুষগুলোর চাকরি হবে। কিন্তু আপনি প্রায় দেখবেন শিল্প মালিকরা বলছে যে ব্যাংক আমাদেরকে ঋণ দিতে পারছে না। কেন পারছে না? কারণ সরকার এই লুটপাটের কারণে 4 টাকার কাজ যখন সে 400 টাকায় করে, তখন তার বাজেট ঘাটতি হয়। এই বাজেট ঘাটতির টাকাটা তখন সে ব্যাংকরে বলে, সোনালী ব্যাংকরে বলে যে আমার 20,000 কোটি টাকা দাও, রূপালীকে বলে আমাকে 30,000 কোটি টাকা দাও, অগ্রণীকে বলে আমাকে এত হাজার কোটি টাকা দাও। এই টাকাগুলো সে আবার লুটপাট করে ভাগ বিতরণ করে। এটার মাধ্যমে যেটা হচ্ছে যে সরকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে নেওয়ার কারণে বিনিয়োগকারীরা টাকাটা পাচ্ছে না। না পাওয়ার কারণে কি হচ্ছে দেখবেন আপনার, সে একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প তৈরি করতে পারছে না। শিল্প তৈরি করতে পারছে না মানে হচ্ছে বেকার যুবকদের চাকরি হচ্ছে না। এই জন্য দেখবেন বেকারত্ব আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি এখন। প্রাইভেট সেক্টরে জব সবচেয়ে কম, প্রাইভেট সেক্টরে জবের বেতন সবচেয়ে কম এই সময়টাতে। এটার মানে হচ্ছে ঋণ। এবং ঋণ আর একটা কি ক্ষতি করবে দেখেন, বর্তমানে এই মুহূর্তে পাওনা টাকা আছে $5 বিলিয়ন, $5 বিলিয়ন ইমিডিয়েটলি সরকারকে পরিশোধ করতে হবে। সরকার দিতে পারছে না, টাকা নাই। কে কে টাকা পাবে আমাদের কাছে? আমরা যাদের কাছ থেকে তেল কিনেছি, গ্যাস কিনেছি, তারা টাকা পাবে। কুইক রেন্টাল লুটপাটের টাকা পাবে দেশি এবং বিদেশিরা। আদানি টাকা পাবে আমাদের কাছে। আমাদের কাছে টাকা পাবে হচ্ছে যারা টিকিট বিক্রি করে, যে সকল এয়ারলাইন্স, তারা আমাদের কাছে টাকা পাবে। আমাদের কাছে টাকা পাবে হচ্ছে ধরেন আমরা বিভিন্ন পণ্য আমদানি করেছি বিভিন্ন দেশ থেকে, এই দেশের টাকাগুলো আমরা শোধ করতে পারছি না, এই মানুষগুলো টাকা পাবে। এলসির অ্যাগেনস্টে অনেক টাকা বাকি পড়ে আছে। এইরকম বিলিয়নস অফ ডলার পাওনা বাকি পড়ে আছে। সমস্যা কি? আপনি যখন একটা মুদির দোকানে যান এবং মাসের পর মাস বাকি নেন, কিন্তু আপনি টাকা ফেরত দিতে পারেন না, একটা সময় পরে ওই মুদির দোকানদার আপনাকে কিন্তু আর বাকি দেবে না। আপনি যত অভাবেই থাকেন, সে আপনাকে চাল দেবে না, ডাল দেবে না, আলু পেঁয়াজ রসুন এগুলো দিবে না। রাষ্ট্রের ক্ষেত্রেও বাস্তবতাটা তাই, যে আপনি যখন কন্টিনিউয়াসলি সারা পৃথিবী থেকে ঋণ নেবেন, ঋণ শোধ করতে পারবেন না অন টাইমে, তাহলে আপনাকে আর তারা ঋণ দেবে না। গতকালকে আপনারা দেখেছেন যে আমেরিকান বাংলাদেশ যে চেম্বার কমার্স ছিল, তারা প্রেস কনফারেন্স করেছে। সেখানে বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসির যে মানে বিজনেস অ্যাটাচে আছে, কমার্শিয়াল অ্যাটাচে আছে, সে এসে বলেছে যে আমেরিকান কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করেছে, তারা ট্যাক্স দেওয়ার পরেও তাদের প্রফিটের টাকা আমেরিকাতে নিতে পারছে না। সরকারের কাছে ডলার নাই, সে টাকা দিতে পারছে না। তাহলে আমি এই দেশে আমার টাকা বিনিয়োগ করেছি, আমি এখানে রাজস্ব দিয়েছি, আমার যা যা আইনি রিকোয়ারমেন্ট ছিল আমি সব পূরণ করেছি, এখন আমার প্রফিটের টাকাটা আমি ফেরত নিতে পারছি না। তাহলে এই মানুষগুলো কি এখানে ইনভেস্ট করবে? আপনি দেখবেন অনেক এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট বাতিল করে দিচ্ছে, কারণ তার টিকিট বিক্রির টাকা বাকি পড়ে আছে, বাংলাদেশ সরকার টাকা দিচ্ছে না, দিতে পারছে না। এই হচ্ছে ঋণগ্রস্ত একটি জাতি। ব্যক্তি হিসাবে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে যান, ঠিক একইভাবে রাষ্ট্র এই ঋণের যে জাল, এই জালে পড়ে একসময় দেউলিয়া হয়ে যায়, তখন সে আটকে যায়। যখন আপনি কন্টিনিউয়াসলি বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ আপনার আয়ের থেকে আপনি ব্যয় বেশি করবেন, ঋণ করে ঘি খাবেন, লুটপাট করবেন, তখন এই চক্রে গিয়ে একসময় রাষ্ট্র আটকে যায়।